বদিউল আলম মজুমদার তাদের খুব একটা ঘাটাবার ঝুঁকি নেননি, কিন্তু পরবর্তী সরকার পরিবর্তিত হওয়ার পর তার শ্যালক প্রভুকে তিনি বাহিনী দ্য বার পাঠিয়ে দিয়েছেন। টিএম শামসুল হুদা যখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন, তখন কমিশন থেকে তিনি 1,40,000-এর বেশি অর্থ গ্রহণ করেছিলেন এই কাজের জন্য, কিন্তু সেই আপনার বিষয়টা নিয়েও সে শব্দের দুদক পর্যন্ত গড়িয়েছিল। দেখুন, প্রেসকে ব্রিফ করতে গিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার, সুজন সম্পাদক এবং গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট অফ হাঙ্গার প্রজেক্ট ইউএসএ এবং বর্তমান সরকার কর্তৃক গঠিত নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান, তিনি এই বক্তব্য হাজির করেছেন। আমি অবশ্য অবাক হইনি তার এই বক্তব্য শুনে, কারণ হচ্ছে তিনি গর্বের সঙ্গেই হাসিনা সরকারের আমলে সব জায়গায় পরিচয় দিতেন যে ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের একজন নেতা ছিলেন এবং আপনার মুক্তিযুদ্ধের সপক্ষের একজন শক্তি অংশ তিনি। এবং আরো অবাক করা একটা বিষয় আছে, অবশ্য ব্যক্তিগত বিষয় সেটি। ব্যক্তি জীবনে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ার, অর্থাৎ শেখ হাসিনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন প্রয়াত এইচ.টি. ইমাম, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলতে পারেন, তার ভাস্তি জামাই, অর্থাৎ নেফিউ ইন ল। বিষয়টা হয়তো ফোরফ্রন্টে আসতো না। আপনি জানেন যে নিশ্চয়ই মার্কিন সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকার তার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন এবং বেরোবার সময় আক্রান্ত হয়েছিলেন যুবলীগ এবং ছাত্রলীগের ছেলেপেলের দ্বারা, এবং এটা ইন্টারন্যাশনাল একটা ইনসিডেন্ট রীতিমতো বলা যেতে পারে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার যে দোতলা বাড়ি মোহাম্মদপুরে, যেখানটায় বদিউল আলম মজুমদার বসবাস করতেন, তার এই বাড়িটা ছিল তার শ্বশুর বাড়ি। তিনি আপনার তার শাশুড়ি এবং শ্যালককে জোর করে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন তার প্রভাব এবং ক্ষমতা খাটিয়ে। এখন তারা গিয়ে বিচার দিয়েছিলেন এইচ.টি. ইমামকে। এইচ.টি. ইমাম নিজে ক্ষমতাশালী মানুষ, তিনি র্যাব পাঠিয়ে মানে বদিউল আলম মজুমদারের শ্যালক এবং শাশুড়িকে আবার সংস্থাপন করেন ওই বাড়ির নিচতলায়, আর দোতলা একটা আপোষ রফা হয় যে দোতলায় তিনি তার স্ত্রী সহ বসবাস করতে থাকবেন। আপনি নিশ্চয়ই মুসলিম ইনহেরিটেন্স ল সম্পর্কে আছেন। একজন কন্যা কতটুকু অংশ পায় আর একজন পুত্র কতটুকু অংশ পায়। ন্যাচারালি শাশুড়ি জীবিত থাকতে শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি এবং শ্যালককে বের করে দেওয়ার মতো মানে রীতিবিরুদ্ধ কাজ। পরে তার শ্যালক সংক্ষুব্ধ হন এবং তিনি যখন দেখলেন যে এইরকম একজন প্রভাবশালী ব্যক্তি তাদের আঙিনায়, তিনি তখন যুবলীগ এবং ছাত্রলীগের তার যারা পরিচিত তাদের খোঁজ খবর দেন। নানক সাহেব ওই এলাকার তখন সংসদ সদস্য ছিলেন, ফলে তার সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থাটি করা হয়। তারা তো ন্যাচারালি আপনার মাঠকর্মী পর্যায়ের লোক, তারা মার্শাল বার্নিকাটকে সেটা আর বুঝতে পারেননি। তারা এসে তার গাড়িতে হামলা করেন এবং তাকে ইন এ ওয়ে ধাওয়া দেন, ফলে একটা ডিপ্লোম্যাটিক ইনসিডেন্ট তৈরি হয় এবং তখনই এই বিষয়গুলো আসলে ফোরফ্রন্টে আসে। আপনার না হলে এই ব্যক্তিগত বিষয়গুলো আমাদের জানারও কথা না, এবং এটা শেষ পর্যন্ত মামলা মোকদ্দমায় গড়ায় এবং এই সরকারের আমলে শ্যালক প্রবরকে আপনার বাহিনী দ্য বার নিয়ে যাওয়া হয়। তার আগে যেহেতু প্রতাপশালী ব্যক্তি আপনার মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন এইচ.টি. ইমাম, তার মৃত্যুর পর তার পুত্র তানভীর ইমাম, তিনিও মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। ফলে বদিউল আলম মজুমদার তাদের খুব একটা ঘাটাবার ঝুঁকি নেননি, কিন্তু পরবর্তী সরকার পরিবর্তিত হওয়ার পর তার শ্যালক প্রভুকে তিনি বাহিনী দ্য বার পাঠিয়ে দিয়েছেন। তো এইরকম একজন ব্যক্তি যার ব্যাকগ্রাউন্ডটা এরকম, তিনি তো এরকম কথা বলবেনই।
আমি তো অবাক হইনি। এবং তার এই কিন্তু কমিশনে তিনি তো অনেক এমন ন্যায়ের একজন কথাও তার বলতেন। এই কমিশনে এমন একজনকে সদস্য করেছেন যিনি নারী সদস্য এবং সাচিবিক দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশনে, যার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম তিনিও ছাত্র জীবনে ছাত্রলীগ নেত্রী ছিলেন একটি হলের। তো এই ধরনের কম্পোজিশনের কমিশন তো এরকম কথা বলবে, এটাই স্বাভাবিক। বরং ভিন্ন সুরে কথা বলার কোনো সুযোগ এখানে নেই। কিন্তু আমরা তো বিগত সরকারের আমলে ওনাকে বিভিন্নভাবে সরকার বিরোধী কথাবার্তা বলতে শুনেছি। তো সেই কথাগুলো উনি এখন কেন বলতেন? যেহেতু তিনি মার্কিন ঘরানার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করেছেন, অনেকের ধারণা তিনি মার্কিন নাগরিকও, অধ্যাপনাও করেছেন। আর মার্কিন সংগঠনেরই মানে গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট তিনি, এবং তার একটা প্রজেক্ট বা অফশুট হচ্ছে হাঙ্গার প্রজেক্টের অফশুট হচ্ছে এই সুজন বা সুশাসনের জন্য নাগরিক। এবং তিনি কখনোই নির্বাচন নিয়ে আসলে কাজ করেন যেটি আমরা করে থাকি। তিনি যেটি করেছেন সব এলাকায় গিয়ে আপনার লোকজনকে সমবেত করতেন, সকল প্রার্থীকে এক মঞ্চে নিয়ে আসতেন। এটাকে ক্যান্ডিডেটস ফোরাম বলে। হুম। এবং ডক্টর এটিএম শামসুল হুদা যখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন তখন কমিশন থেকে তিনি $1,40,000-এর বেশি অর্থ গ্রহণ করেছিলেন এই কাজের জন্য। কিন্তু সেই আপনার বিষয়টা নিয়েও সে শব্দের দুদক পর্যন্ত গড়িয়েছিল এবং সামহাউ দুদক সম্মান করে তাকে ছাড় দিয়ে দিয়েছে।